চিত্তচিরে চৈত্র মাস, পর্ব ১৩ ও ১৪। লিখেছেন মমসা। পাখি বলিস তারে, কত ব্যথা রাখি গোপন করে, কখনো ব্যথারা মুখ থুবড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট্ট ২ লাইনের কথাগুলো কত সুন্দর, কত ব্যথার। চিত্রা বার কয়েক পড়ল লেখাগুলো, বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই লিখে রাখত, কত কবিতাই যত্নে করত। টিনেজার সময় তো এমনই, বয়সন্ধিতে এসে ছেলে মেয়ে কিছু কাব্যিক হয়ে যায়। তাদের অতি রংচকচকে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায়। চিত্রাও তাদের থেকে আলাদা না, অথচ সেদিন সে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য। আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটুকু সময় লাগে? ১ সেকেন্ড, বা তারও কিছুটা কম। বা চোখের কাজল ঘেঁটে মুক্তোর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে চিত্রার চোখের কোণ থেকে। আহা, কান্নার এত অবাধ্য কেন? আহা, কান্নার এত অবাধ্য কেন? সময়টা আগস্টের ১৭ তারিখ, শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ্ন। চিত্রার শরীরে নীল রঙের শাড়ি জড়ানো, চোখে গাঢ় কাজলের প্রলেপ। অভিমানীরা প্রগাঢ় অভিমানীদের ঢাকাতে যেন সক্ষম সেই কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের লুকানোর জন্য এই ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রংটা ঠিক খারাপ লাগছে না, চলনসই থেকেও দুধাপ বেশি ভালো লাগছে। পিঠ অব্দি চুলগুলো বাতাসে উড়ছে তার। আজকে বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূর। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবুও বোধহয় খারাপ হবে না। অপেক্ষিত সময়ের অবসান ঘটল। বাইরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে এলো। এই তো চিত্রার ডাক পড়েছে, নতুন কিছু শুরু হওয়ার আহ্বান এসেছে। চিত্রার বিছানায় বসে রইল। বুকের মাঝখানে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল, তাদের যেন প্রতিবাদ। বুকের মাঝে ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে কিনা চিত্রার জীবনে? কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করলো এই চারপাশে বাহারবাইয়ের কেবল অস্বস্তি। এই যে আলমারির ভেতর রাখা বাহারবাইয়ের শুভ্র রঙের টি-শার্ট, বই টেবিলের উপর বাহারবাইয়ের নোটস, ড্রয়িং টেবিলের উপর ড্রয়ারের ভেতরে বাহারবাইয়ের কত শুধু ফেলে দেওয়া আধখাওয়া সিগারেট। এই যে হৃদয়ের মাঝে পুষে রাখা আস্ত একটা বাহারবাই। সব জায়গাতেই তো মানুষটা। তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন? এত আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করল তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক ঘামের বিন্দুকণা। সে এসেই ব্যস্ত ভঙ্গিতে বলল, চিতু, তুমি সাজুগুজু করছো কেন? বাবার সাথে পাগল হয়েছ? সেখানে তুমি যাবে না। নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছ? আর তোমার বয়স বা কতই? এ বয়সে কিসের বিয়ে? কোনো বিয়েটিও হবে না। মায়ের ব্যস্ততা মেশানো কণ্ঠের পরিপ্রেক্ষিতে জবাব দিল না চিত্রা, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইরাও মায়ের মতো সুন্দর। তাদের দেখলেই কেমন চোখে শান্তি শান্তি লাগে, ভালো লাগায় ছেয়ে যায় হৃদয় জমিন। মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্তি হলো মুনিয়া বেগম। বিরক্তি কণ্ঠে বলল, তোমায় কি বলছি শুনছ? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এইটুকু একটা জীবন তোমার। বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজের চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে আগেই যাই, পরে তো মায়া আরও বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব খেয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলেছি আম্মু? তোমরা কি আর আমায় চিরদিন রেখে দিবে বলো? একদিন তো হস্তান্তর করাতে হবে আমাকে। তবে আজ কেন নয়? জীবনটা আমার এই এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়ে যাবে, পরে পাওয়া বাকি।
চিত্রা মুনিয়া বেগম কণ্ঠে চরম বিস্ময়। সে বিস্ময়ের স্রোতে যেন কথারই খেই হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টুমিতে মত থাকা চিত্রার আজ কথার ওজনগুলো বেশি। এত ভারী কথা সে আশা করেনি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অভয় মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তন্মধ্যেই নুরুল সওদাগরের আগমনের কথার নদীতে বাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশ গম্ভীর। চোখে মুখে কেমন যেন এক রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ? তবে মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে উঠে বললেন, তোমার মেয়ের ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়। সে তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভেতরে যত না পাওয়ার হাহাকার ছিল সবে মিলিয়ে গেল। জীবনের 18টা বছর সে কেবল অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এ কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নেবে, তবুও তো বাবার ভালোবাসা পাওয়া যাবে, এই ঢের। আচ্ছা চিত্রা তোমার মেয়ে? কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত যাবে না? স্ত্রীর বিদ্রুপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। সে বেশ খানিকটা জোরেই বলল, মুনা, সাবধানে কথা বলো, বাড়ি ভর্তি মেহমান, নাটক বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইবো না নিশ্চয়। ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে এসেছ তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্য আমার মেয়ে সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতে হতেই তার ডান গালে সশব্দে চর বসানো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছে অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এ জীবন হুট করে তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফল এই বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। ভিন দেশের মাটিতে পা রেখেছে অবনী আজ 5 দিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ খবর নিচ্ছে, কিন্তু তবু অবনী কোথাও নিজেকে একা ফিল করে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধহয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়ারটাই এই একা থাকার অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখে অভ্যস্ত তাকে সেভাবে দেখতে চায়। মানুষও যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতে পারি না বা কোথাও একটা মানতে পারি না। হিমশীতল কেবিনের সাদা রঙের আরাম কেদারটায় বসে ঝিমোচ্ছিলেন অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। চেরির শরীরে বেশ উন্নতি দেখা দিচ্ছে। এত দূর আসাটা সার্থক, কিন্তু তবুও মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ এপাশ ওপাশ হাতড়ে নিজের ফোনটা হাতে নিল। কল লাগলো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিনিয়ত এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকে যেতে বলেন না আমজাদ সওদাগরের বাসায়। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী বেগম এতদিন মাথা ঘামায়নি, অথচ আজ মাঝরাতে তার এই কথাখানা মাথায় এলো। গত 5 দিন যাবৎ অবনী হাসপাতালে আছেন। আমজাদ তাকে বাড়ি যেতে গিয়েও বিশ্রাম নিতে বলেননি। প্রথমবার কলটা বাজতে বাজতে কেটে গেল। অবনী মুখ চোখ কোঁচকালো। তার হঠাৎ করেই সর্বাঙ্গে অস্বস্তি ছুঁয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই বিন্দেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেশ ঘুমন্ত চেরির দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতে সে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাড়ি যাওয়ার। যতটুকু জানে সে হাসপাতালে থেকে বাসার দূরত্ব আধা ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রিরে যে কোনো মূল্যে তার সংশয়
অস্বস্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তার মনে যে মিছোবার আতঙ্ক তোলপাড় হচ্ছে তা মুহূর্তে মেটাতে হবে। হাসপাতালের নার্সকে চেরির কাছে রেখেই এই ভিনদেশের অপরিচিত রাস্তায় পা চালালো বাঙালি নারী। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে, তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাই চিত্রাকে দেখতে এসেছে। নুরুল সওদাগরের ডিপার্টমেন্টের একজন ছেলে সে, নাম নওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট, সুস্বাস্থ্য। কি ভীষণ সুন্দর, কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে। ছেলেটার মা বাবার সাথে এসেছে, বেশ সুশীল পরিবারই মনে হলো। বেশ হেসে হেসে কথা বলল। এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে কেবল ঠাঁই বসে রইল। ড্রয়িং রুম জুড়ে সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনির হাজব্যান্ড মাহাতাবও আছে। শুক্রবার যেহেতু তার অফিসও বন্ধ। ছেলেটার বাড়ি থেকে প্রস্তাব দিল আজ তারা আন্টি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগর মুখের হাসিটা বিস্তৃতি লাভ করলো, অথচ সবাই তখন হতভম্ব, আহম্মক বনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকে ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিয়ে তারা দুবার ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর সেখানে উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবখানা জানিয়েছে, তখন দুবাইয়ের এক রকমের কথা কাটাকাটি হয়েছে। এ প্রথম আফজাল সওদাগর কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই। সেই কষ্টের দৌড় দিলেন সে যা ইচ্ছে করুক গিয়ে সবাই। তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছেন। তুহিন রেগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে। পাত্রের মা হাত জোর করে বেশ বিনীত স্বরে বললেন, ভাই সাহেব, আপনার মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে। মায়া মায়া মুখ। আপনারা দেখুন, আমরা চাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা, সবাই বেশ ভয়ে আছে। এই ভেবে যে নুরুল সওদাগর না আবার হ্যাঁ করে দেয়। ভাবসাব ঠিক তেমন মনে হচ্ছে। কথা ঘুরালো মাহাতাব। বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথায় হয় না। আপনারা খাবার খান, আমাদের তো পরিবার আলোচনা আছে, আমরা তা সেরে নেই। তাছাড়া তো মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? ভদ্রমহিলা সম্মতির সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই সস্বস্তি শ্বাস ফেলল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন, যে কোনো মূল্যেই তাকে থামাতে হবে। সবাই যখন নিজ নিজ বিতণ্ডায় ব্যস্ত, চিত্রা তখন পথ ধরল ছাদের দিকে। পাহাড় ভাইয়ের উপর অভিমান আর বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় সে অনলে ঝাঁপ দিতে যাচ্ছে। তবু পাহাড় ভাই তাকে আটকাবে না, বলবে না থেকে যেতে। পাহাড় ভাই বলবে, চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে, এমনকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না। পেঁজা তুলোর দলেরা ছুটে যায় আকাশ ঘেঁষে। কেমন হাওয়ায় মিঠাইয়ের মতন দেখতে লাগে, অদূরে তুলতুলে। অথচ আজ আকাশে হাওয়ায় মিঠাইয়ের মতন তুলা নেই। আকাশ আজ ধ্বংসাত্মক রূপ। চিত্রার হৃদয়ে ভয়ানক বিধ্বস্ততা বোধহয় ছেয়ে গেছে আকাশেও। নিচে পারিবারিক বাক বিতণ্ডা চলছে। চিত্রা বেশ কায়দা করে ছাদে চলে এলো। ভার ভাইকে এক নজর দেখার অসুখে ধরেছে তাকে। যে কোনো মূল্যেই হোক, এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে। নির্সারের আঁচল বাতাসে উড়ছে। ছাদে উঠতে এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার ভাই ছাদের কবুতর দুটোকে খাবার খাওয়াচ্ছেন। কবুতর দুটো চিত্রার। কবুতর দুটোকে ঠিক পালে না সে, সময় মতো ছেড়ে রাখে, সবসময় ছেড়ে রাখে। যখন ইচ্ছে হয় তারা ফিরে আসে, খাবার খায়, চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজেদের মতন চলে যায়। পাহাড় ভাই এখানে এদের এত আদর যত্ন করে নিয়ে আজ কিনা খাবার খাওয়াচ্ছে। চিত্রা ধীরে ধীরে পাহাড় ভাইয়ের সাথে এসে দাঁড়ালেন। খুব মনোযোগ দিয়ে দেখলেন লোকটাকে।
নিচে তাকে দেখতে আসা নওশাদ নামের ছেলেটা বাহার ভাইয়ের থেকেও বেশি সুন্দর। উচ্চতায় একটু কম, তবে বেশ সুন্দর, নম্র, সুশীল, সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র, অসামাজিক, বেকার। বাহার ভাইয়ের এত নেগেটিভ, তবুও যেন বাহার ভাইয়ের তুলনা কারোর সাথে হবে না। তবুও বাহার ভাই অনবদ্য। আরে চিত্রা যে এই অসময়ে ছাদে বাহারের কথায় দেন বাংলো চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলো, অথচ মানুষটার সাথে তার নীরব একটা মানবাভিমান চলছে। সে মানবাভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায়। কথা তথা না বলার ব্রতী করলে নাকি? বেশ ভালো তো। কথা না বললে মানুষ তাকে সিরিয়াসলি তোমাকে সিরিয়াসলি নেবে, একটা একটা পাত্তা পাবে, বুঝলে? তোমার বাপ তো এমনি দাম দেয় না, এখন কথা না বলার কারণে একটু পাত্তা পাও, তাহলে খারাপ হবে না। বাহারের ঠাট্টা মারা কথা খানিক রেগে গেল চিত্রা। রাগী স্বরে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না। আচ্ছা, বলবো না। বাহার খুব সহজভাবে যেন মেনে গেল চিত্রার কথাটা। চিত্রার রাগ আরও হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? মানবাভিমান কিনারা রেখে চিত্রা ধীরে কণ্ঠে বলল, বাহার ভাই, আমি নীল শাড়ি পরেছি, কিছু বললেন না তো? বাহার কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে, তারপর আর নিজের কাজ করতে করতে বলল, বেশ ভালো তো। তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না, তুমি বরং সাদা শাড়ি পরতে, মেঘের মতন লাগবে। বাহারের কথা চিত্রার অভিমানেরা মাথাচাড়া দিয়ে উঠল, মুখ চোখ টলমল করে উঠল। বাহার ভাই এভাবে বলতে পারলো, অথচ অষ্টাদশী বোঝেনি। বাহার ভাই তার গোপন একটা ইচ্ছের কথা কেমন করে জানিয়ে দিল। বুঝলে অভিমানের জায়গা ভালো লাগার সৃষ্টি হতো। বাহার তার চিত্রাকে সিক্ত করে আকাশ চিরে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করে আগমনে তাজ্জব, মানব মনে ভিজে একাকার দুজনে। তন্মধ্যেই চিত্রা বলে উঠল, বাহার ভাই আজ আমাকে দেখতে আসছে, ওরা আজই আন্টি পড়িয়ে যেতে চায়। ও তাই নাকি? বা দারুণ খবর দিলে তো, মিষ্টি খাবে না? চিত্রা অবাক হলো বাহারের উত্তরে, বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানতেন না এটা? না তো, তোমাদের পারিবারিক ব্যাপার আমি আর কেমন করে জানবো? উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিলেও চিত্রার মন মানতে চাইল না। সে দিবানিশি যে ছেলেটার জন্য পড়ে, সে ছেলেটা নাকি তার এত এত বড় খবরটাই জানতো না। এ কেমন মানুষ? চিত্রার অশ্রু ততক্ষণে বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আপনি কি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ বলবো তো। নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। তুমি তো বাবার ভালোবাসার কাঙালি। তোমার যেন সে ভালোবাসা মিলে, নিজের বাবার কাছ থেকে না হোক, জীবন সঙ্গীর বাবার থেকেই না হয় পেলে। বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল। মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কোনো রক্তক্ষরণ হচ্ছে? ভালোবাসা এত যন্ত্রণা কেন? বাহার ভাইরা এত বোঝে না, এত অবুঝ কেন? যাও চিত্রা, নিচে যাও, তোমার সুপুরুষ হবুবর হয়তো অপেক্ষা করছে। সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ। সুন্দর মানুষ দেখলে একটু প্রশান্তি মিলে, বুঝলে? আমার তো আমার তো শালা পুড়ে ছাই, অথচ এই ছাইকে আমার চাই। চিত্রার এত আবেগীয় কথাটাকেও বাহার বরাবরের মতো হাসি উড়ে দিল। গাছাড়া ভাবে বলল, শোনো মেয়ে, বয়সন্ধির আবেগ কেটে গেলে পাহাড়ও কেটে যাবে। এই বয়সে ঠোঁট পুড়ে যাওয়া উন্মাদ বখাটেদেরই বেশি ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বড়জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই না। যাও নিচে, তোমার অপেক্ষা করছে সবাই। চিত্রা কান্নার স্রোত বাড়ল। 2 কদম বাহারের দিকে এগিয়ে কেবল উচ্চস্বরে বলল, বাহার ভাই। বাহার থামিয়ে দিল চিত্রাকে, গম্ভীর স্বরে বলল, যাও রঙ্গনা, বখাটে বাহার তোমার না। জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার। বাহাররা কেবল মনের ফ্যান্টাসি। চিত্রার কত কথা বলতে গিয়ে বলা হলো না, আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক।
তবে তাই হোক, বাহার বাইয়ের না হয় নাই হলো চিত্রা। ভিজে শাড়ি বগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়ল সিঁড়ি দিকে, বাহার দু হাত মিলে আকাশের পানে তাকিয়ে বলল, শুনছো গো মেঘ? বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না। অষ্টাদশী হৃদয়ে বাহার আর এক্কা দোক্কা খেলবে না। বাহার যে নির্মমভাবে সেই দুটো জিনিসকে ভেঙে দিয়েছে। বাহারের আর কেউ নেই মেঘ, না গিটার আর না অষ্টাদশী। চোখ বন্ধ করে আপন মনে চেয়ে উঠল রঙ্গনার বাহার বাই। ভালোবাসা যদি হয় পাঠশালা, চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠল রঙ্গনার বাহার বাই। ভালোবাসা যদি হয় পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা।